নিশুতি রাতের ডাক। কলকাতার কোলাহল থেকে অনেক দূরে সুন্দরবনের কিনারায় ছবির মতো এক শান্ত গ্রাম রামপুর। চারপাশে ঘন ম্যানগ্রোভ অরণ্য আর আঁকাবাঁকা নদী, যেন প্রকৃতি এখানে নিজের হাতে সবুজের আলপনা এঁকে দিয়েছে। তবে এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়েছিল এক গভীর রহস্য, এক অলৌকিক আতঙ্ক যা রামপুরের প্রতিটি ধূলিকণায় মিশে গিয়েছিল। গ্রামের প্রবীণরা বলতেন, এ মাটির নাকি একটা নিজস্ব ডাক আছে, যা শুধু রাতের নিস্তব্ধতাতেই শোনা যায়। আর যে একবার সেই ডাক শুনেছে, সে আর কখনো পুরোপুরি সুস্থ জীবন ফিরে পায়নি। আমার নাম অর্জুন। আমি একজন নৃতত্ত্ববিদ। কলকাতা থেকে এখানে এসেছিলাম গ্রামের লোকসংস্কৃতি নিয়ে গবেষণা করতে। রামপুরে আমার থাকার ব্যবস্থা হয়েছিল গ্রামের জমিদার বাড়ির এক পুরনো অতিথিশালায়, যা এখন প্রায় পরিত্যক্ত। প্রথম কয়েকদিন সব স্বাভাবিকই ছিল। দিনের বেলা গ্রামের মানুষদের সাথে মিশে তাদের দৈনন্দিন জীবন, তাদের লোককথা, কিংবদন্তি এসব নিয়ে গবেষণা করতাম। গ্রামের পাশেই ছিল এক বিরাট শ্মশান, স্থানীয়দের কাছে যা ভূতের শ্মশান নামেই পরিচিত। কথিত আছে, এখানে নাকি ব্রিটিশ আমলের এক অত্যাচারী নীলকর সাহেবকে জীবন্ত পুঁতে ফেলা হয়েছিল, আর তারপর থেকেই শ্মশানটি অভিশপ্ত হয়ে ওঠে। গ্রামের মানুষ সূর্য ডোবার পর ওদিকে পা মারাত না। আমি অবশ্য এসব কুসংস্কার বলে উড়িয়ে দিতাম। কিন্তু চতুর্থ রাত থেকেই শুরু হলো সেই ভয়াবহ অভিজ্ঞতা। সেদিন রাতে লণ্ঠনের ম্লান আলোয় পুরনো নথিপত্র ঘাঁটছিলাম। বাইরে তখন ঝিঝি পোকার একঘেয়ে ডাক আর মাঝে মাঝে শেয়ালের হাঁক। হঠাৎই একটা তীক্ষ্ণ ফ্যাসফেসে আওয়াজ আমার কানে এলো। মনে হলো যেন কেউ খুব কাছ থেকে ডাকছে, অর্জুন, অর্জুন। প্রথমে ভেবেছিলাম মনের ভুল, হয়তো ক্লান্তির কারণে এমনটা হচ্ছে। কিন্তু পরপর 3 বার সেই একই ডাক। আমার শরীরের লোম কাটা দিয়ে উঠল। লণ্ঠনের আলোয় চারপাশের ছায়াগুলো যেন জীবন্ত হয়ে উঠল। সাহস করে জানালার দিকে তাকালাম। বাইরে ঘন অন্ধকার, কিছুই দেখা যাচ্ছিল না। দ্রুত জানালাটা বন্ধ করে দিলাম। সে রাতে আর ঘুম এলো না। পরদিন সকালে গ্রামের প্রধান বৃদ্ধ রামকিঙ্কর বাবুর কাছে ঘটনাটা বললাম। তিনি আমার কথা শুনে দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখে মুখে এক গভীর আতঙ্কের ছাপ। তিনি বললেন, বাবা, তুমি সেই ডাক শুনেছ। এ ডাক আমাদের গ্রামের অভিশাপ। এটা একবার যাকে পায় তাকে আর ছাড়ে না। তুমি এখনই ফিরে যাও কলকাতা। এখানে থাকলে তোমারও সর্বনাশ হবে। রামকিঙ্কর বাবুর কথা শুনে আমি কিছুটা ভয় পেলেও কৌতূহলটা আরও বেড়ে গেল। আমি স্থির করলাম, এর রহস্য ভেদ না করে ফিরে যাব না। এরপর প্রায় প্রতি রাতেই সেই ডাক শুনতে শুরু করলাম। কখনো মনে হতো আমার কানের খুব কাছে, কখনো আবার অনেক দূরে শ্মশান থেকে ভেসে আসছে। ডাকটা শুনলে আমার মনটা কেমন যেন অস্থির হয়ে উঠত। এক অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠত। রাতের বেলা প্রায়ই ঘুম ভেঙে যেত। মনে হতো কেউ যেন আমার ঘরেই দাঁড়িয়ে আছে, আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। লণ্ঠন জ্বালিয়ে দেখতাম কেউ নেই, কিন্তু সেই অস্বস্তিটা থেকেই যেত। দিনের বেলাতেও আমার মধ্যে পরিবর্তন আসা শুরু হলো। সবসময় একটা অস্থিরতা, একটা আতঙ্ক আমাকে ঘিরে রাখত। আমি দিনের বেলাতেও যেন অদেখা কিছুর অস্তিত্ব টের পেতাম। গ্রামের মানুষজন আমাকে এড়িয়ে চলতে শুরু করল। তাদের চোখে স্পষ্ট ভয়। তারা বলাবলি করত, অর্জুন বাবুও বোধ হয় ভূতের খপ্পরে পড়েছে। আমি লক্ষ্য করলাম, আমার গবেষণার কাজও ঠিকঠাক হচ্ছিল না। পুরনো বইয়ের পাতা উল্টাতে গিয়ে দেখতাম অদ্ভুত সব প্রতীক আর চিহ্ন, যা আগে কখনো দেখিনি। মনে হতো যেন এই সব কিছু আমাকে উদ্দেশ্য করে আঁকা হয়েছে। আমার মানসিক অবস্থা দ্রুত খারাপের দিকে যাচ্ছিল। রাতে ঘুম হতো না, খেতে ইচ্ছে করত না, দিনেও অকারণে চমকে উঠতাম। এক রাতে সেই ডাক আরও তীব্র হলো। মনে হলো যেন কেউ আমার নাম ধরে আর্তনাদ করছে, অর্জুন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি বিছানা ছেড়ে উঠে পড়লাম। ডাকটা যেন আমাকে শ্মশানের দিকে টানছিল। আমার মস্তিষ্কে এক তীব্র যন্ত্রণা শুরু হলো। মনে হচ্ছিল আমার মাথার ভেতরে হাজার হাজার পোকা কিলবিল করছে। আমি কি পাগল হয়ে যাচ্ছি? এই প্রশ্নটাই বারবার মনে আসতে লাগলো। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। এক প্রকার সম্মোহিত অবস্থাতেই শ্মশানের দিকে হাঁটতে শুরু করলাম। শ্মশানের পরিবেশ দিনের বেলাতেই গা ছমছমে, রাতে তো আরও ভয়াবহ।
ঘন অন্ধকার, গাছের ডালপালাগুলো প্রেতের মতো দুলে বেড়াচ্ছে। চাঁদের ম্লান আলোয় সবকিছু আরও রহস্যময় দেখাচ্ছে। আমি ধীরে ধীরে শ্মশানের দিকে এগিয়ে গেলাম। বাতাস ভারী হয়ে উঠেছে, পোড়া কাঠের গন্ধ আর চাপা একটা স্যাঁতসেঁতে গন্ধ মিশে এক অদ্ভুত অনুভূতি তৈরি করছে। আমার হৃৎপিণ্ড দ্রুত লয়ে চলছিল, প্রতিটি স্পন্দন যেন কানে বাজে। শ্মশানের মাঝখানে পৌঁছে দেখি একটা পুরনো বটগাছ, তার ডালপালাগুলো আকাশ ছুঁয়েছে। গাছের নিচেই একটা ভাঙা শিব মন্দির। সেই ডাকটা যেন এই বটগাছ থেকেই আসছিল। অর্জুন, অর্জুন, আমাকে মুক্তি দাও। ভয়ে আমার হাত পা কাঁপছিল, কিন্তু কৌতূহল আমাকে আরও গভীরে টানছিল। আমি বটগাছটার দিকে এগিয়ে গেলাম। গাছের শেকড়গুলো যেন সাপের মতো মাটির উপর ছড়িয়ে আছে। হঠাৎই আমার চোখে পড়ল গাছের গুঁড়িতে অদ্ভুত কিছু লেখা। সেগুলো কোনো সাধারণ অক্ষর ছিল না, যেন কোনো প্রাচীন ভাষায় লেখা কিছু মন্ত্র। অক্ষরগুলো থেকে একটা ম্লান আলো বিচ্ছুরিত হচ্ছিল। আমি অক্ষরগুলোর উপর হাত রাখতেই আমার মাথার ভেতরে তীব্র একটা ঝলকানি অনুভব করলাম, যেন আমার স্মৃতিতে কিছু পুরনো ঘটনা ভেসে উঠল, যা আমার নয়, অন্য কারোর। আমি দেখতে পেলাম একটা সাদা চামড়ার লোক, ব্রিটিশ নীলকর সাহেব রবার্টসন, এই শ্মশানে কিছু আদিবাসী গ্রামবাসীকে অত্যাচার করছে, তাদের উপর অকথ্য নির্যাতন চালাচ্ছে। তারপর একদল গ্রামবাসী তাকে ধরে জীবন্ত পুঁতে ফেলল এই বটগাছের নিচে। তারা বিশ্বাস করত এভাবে প্রতিশোধ নিলে রবার্টসনের আত্মা চিরকাল এই শ্মশানে আটকে থাকবে, আর কাউকে বিরক্ত করতে পারবে না। কিন্তু তারা জানত না, রবার্টসনের আত্মা এতটাই প্রতিহিংসাপরায়ণ ছিল যে সে বরং এই অভিশাপকে এক অস্ত্রে পরিণত করল। সে গ্রামের মানুষের মনে ভয় ঢোকানো শুরু করল, আর সেই ডাকের মাধ্যমে নতুন নতুন শিকার খুঁজত। যারা দুর্বল মনের অধিকারী, তাদের সে নিজের দিকে টানত, তাদের মন নিয়ন্ত্রণ করত। আমি বুঝতে পারলাম, এতকাল ধরে যে রহস্য আমাকে তাড়া করে বেড়াচ্ছিল, তার মূল এখানে। সেই ডাকটা ছিল রবার্টসনের আত্মার ডাক, যা আমাকেও নিজের বশ করতে চেয়েছিল। আমি নিজের মানসিক শক্তি দিয়ে সেই ডাককে প্রতিহত করার চেষ্টা করলাম। আমার ভেতরে এক তীব্র লড়াই শুরু হলো। একপাশে রবার্টসনের আত্মার বিকট চিৎকার, আর অন্য পাশে আমার বাঁচার প্রবল ইচ্ছা। আমার মনে হলো যেন আমার শরীর থেকে কিছু একটা টেনে বার করা হচ্ছে। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। আমার চোখ দুটো ঘুরতে লাগলো, মাথাটা ছিঁড়ে যাচ্ছিল। আমি প্রাণপণে চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু কোনো আওয়াজ বের হলো না। আমার শরীরটা যেন ধীরে ধীরে আমার নিয়ন্ত্রণ হারাচ্ছিল। মনে হচ্ছিল রবার্টসনের আত্মা আমার শরীরের ভেতর ঢুকে আমাকে বশ করার চেষ্টা করছে। আমি আমার সর্বশক্তি দিয়ে প্রতিরোধের চেষ্টা করলাম, কিন্তু সেই শক্তি যেন ধীরে ধীরে ক্ষয় হয়ে আসছিল। অবশেষে আমার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে এলো, আর আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, তখন দিনের আলো ফুটছে। আমি শ্মশানের সেই বটগাছের নিচেই পড়ে আছি। আমার শরীর দুর্বল, কিন্তু মনে এক অদ্ভুত শান্তি। সেই ডাকটা আর শুনতে পাচ্ছিলাম না। মনে হলো যেন কোনো ভারী বোঝা আমার বুক থেকে নেমে গেছে। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। শ্মশানের পরিবেশটা আর অতটা ভয়ানক মনে হলো না। গ্রামে ফিরে আসার পর সবাই আমার দিকে অবাক চোখে তাকাল। রামকিঙ্কর বাবু বললেন, বাবা অর্জুন, তুমি বেঁচে ফিরে এসেছ। এত অসম্ভব, কেউ ফিরে আসেনি। আমি তাকে সব ঘটনা খুলে বললাম। তিনি অবাক হয়ে শুনলেন। তারপর বললেন, তার মানে তুমি সেই নীলকর সাহেবের আত্মাকে মুক্তি দিলে? আমি নিজেও নিশ্চিত ছিলাম না, কিন্তু সেই ডাকটা আর ফিরে আসেনি। আমি কলকাতা ফিরে এলাম। আমার গবেষণা শেষ হলো। তবে রামপুরের সেই অভিজ্ঞতা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। আমি এখন আর শুধু একজন নৃতত্ত্ববিদ নই। আমি জানি এই পৃথিবীতে এমন কিছু অস্তিত্ব আছে যা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। সেই রাতের ঘটনা আমাকে এক নতুন পথে এনে দাঁড় করিয়েছে, এক অজানা রহস্যের সন্ধানে। আজও রামপুরের কথা মনে পড়লে আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। সেই নিশুতি রাতের ডাক হয়তো আর আমাকে তাড়া করে না, কিন্তু তার স্মৃতি আমার মনের গহীনে এক গভীর ছাপ ফেলে গেছে। আর আমি জানি, রামপুরের সেই অভিশপ্ত শ্মশান আজও তার নতুন শিকারের অপেক্ষায় আছে। যে কোনো মুহূর্তে নিস্তব্ধ রাতের অন্ধকারে আবার হয়তো সেই ডাক শোনা যাবে। অর্জুন, অর্জুন। আমার বিশ্বাস, আমি রবার্টসনের আত্মাকে মুক্তি দিয়েছিলাম। অন্তত তার সেই ডাক থেকে আমি মুক্ত হয়েছি। কিন্তু তার মানে কি সে পুরোপুরি চলে গেছে, নাকি সে অন্য কোনো দুর্বল চিত্তের সন্ধানে আছে?
এই প্রশ্নগুলো আজও আমাকে ভাবিয়ে তোলে। রামপুরের সেই শ্মশানে আজও হয়তো নীলকর সাহেবের আত্মাবন্দী, নতুন শিকারের জন্য অপেক্ষারত। আর সেই নিশুতি রাতের ডাক যা আমাকে তাড়া করেছিল, তা হয়তো রামপুরের বাতাসে আজও প্রতিধ্বনিত হয়। আমি জানি এই ঘটনা আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে, এক নীরব সাক্ষী হয়ে, যা আমাকে প্রতিনিয়ত মনে করিয়ে দেবে যে এই পৃথিবীর কিছু রহস্যের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই।